আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য টেস্ট পেপারের পরবর্তী যে প্রশ্নপত্র, যেটা পেজ নম্বর 387, তো সেটা আমরা আজকে আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে এখানে কিন্তু জানতে চেয়েছি কি, যে সঠিক নয়। তাহলে কি বলছে প্রথমে, যে যকৃত পেশিকোষের ভিতর আরেকটা জিনিস মনে রাখবো, যে ইনসুলিন মানিয়ে কি করবে, যে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাবে। রক্তে গ্লুকোজ হ্রাস করবে। তাহলে যকৃত পেশিকোষের ভিতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। হ্যাঁ, তাহলে অবশ্যই গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, এইভাবে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে, কারণ গ্লুকোজ থেকে কী তৈরি করছে? গ্লাইকোজেন। প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। হ্যাঁ, গ্লুকোজে যদি রূপান্তর হয়ে যেত তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়তো রক্তে, তাহলে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয়, এটাও করে। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। তাহলে এখানে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে বলছে। তাহলে ইনসুলিন তো গ্লুকোজ তৈরিতে সাহায্য করে না, কমাবে। তাহলে এটা বৃদ্ধি করছে যেহেতু, তাহলে এটা হবে উত্তর, এইটা সঠিক নয়। আবার তারপরে যদি বলি যে রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। হ্যাঁ, এটাও করে, তবেই তো রক্তে গ্লুকোজের পরিমাণ কমবে। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখব। তাহলে কি দেখছি, যে ইনসুলিন রক্তে গ্লুকোজ হ্রাস করে, আর ইনসুলিনের বিপরীত কাজ করে গ্লুকাগন। তাহলে এখানে যে কাজগুলো লেখা আছে ওই সিটা বাদ দিয়ে বাকিগুলো তাহলে সব কি? সব হচ্ছে গ্লুকাগনের কাজ। পরবর্তী প্রশ্ন দেখব। আর ইনসুলিন কোথা থেকে খরিত হয় সেটাও দেখে নিই। তাহলে ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ। আর যদি বলি গ্লুকাগন, তাহলে এটাও অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে খরিত হয়। পরের প্রশ্ন দেখব। মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কত? তাহলে মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। আর এখানে যে 31 জোড়া আছে, এটা হচ্ছে সুষুম্না স্নায়ুর সংখ্যা। সুষুম্না স্নায়ুর সংখ্যা। পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি, তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর 12 জোড়া। তাহলে নিচের কোনটি প্রতিবর্ত পথ? তাহলে প্রতিবর্ত পথ মানে কোনো একটা উদ্দীপনা গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে কিভাবে যাচ্ছে। তাহলে প্রথমে গ্রাহক থাকবে, মানে কোনো একটা বাহ্যিক একটা উদ্দীপনা দ্বারা, মানে আমাদের কোথাও টাচ করা হলো, কোনো পিন ফুটে গেল, বা গরম জলে হাত পড়ে গেল, তো এইরকম জায়গাটা যেখানে ফার্স্ট এই উদ্দীপনাটা যাচ্ছে সেটা গ্রাহক, অর্থাৎ গ্রাহকটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কী হবে? ত্বক হবে। তাহলে প্রথমে থাকবে গ্রাহক। তাহলে গ্রাহক যে দুটো অপশানে রয়েছে, তাহলে এতে গ্রাহক নেই, এটা হবে না। এতে নেই, এটা হবে না। আর একদম শেষে কে থাকবে? শেষে কাজটা হবে, শেষে কারক থাকবে। তাহলে কারক শেষে কোনটা আছে? এইটা আছে, তাহলে এটা উত্তর হবে। তাহলে গ্রাহক হবে, শেষে কারক হবে। হ্যাঁ, অবশ্যই মাঝেরগুলো উল্টোপাল্টা করে দিতে পারতো, কিন্তু এখানে আর কোনো অপশানে প্রথমে গ্রাহক আর শেষে কারক নেই, তাই এটা হলো। বেশ, তাহলে এবার কি দেখবো? হ্যাঁ, পরপর প্রথমে গ্রাহক থাকবে, তারপর অন্তর্বাহী স্নায়ু, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর বহির্বাহী স্নায়ু, তারপরে কারক। পরবর্তী প্রশ্ন দেখব। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? তাহলে ডিএনএর গঠনগত উপাদানে কি কি থাকে? তাহলে ডিএনএর গঠনগত উপাদানে যেটা থাকে সেটা হচ্ছে কি, যে একটা ডিঅক্সিরাইবোজ সুগার বা পেন্টোজ সুগার, লিখে দিই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারটা কি ধরনের পেন্টোজ সুগার? ডিঅক্সিরাইবোজ। আর কি থাকে? N2 বেস। আর কি থাকে? ফসফেট থাকে। বেশ, তাহলে কি হবে? পেন্টোজ সুগার, N2 বেস আর ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তাহলে এর গঠনগত উপাদান নয় কোনটি বলছে? তাহলে প্রথমে দেখছি ডিঅক্সিরাইবোজ শর্করা। হ্যাঁ, পেন্টোজ সুগার থাকে, ডিঅক্সিরাইবোজ শর্করা। তারপর কি দেখবো? N2 বেস। তাহলে N2 বেস হিসাবে এখানে পিউরিন হিসাবে কি থাকে? এটা অনেকবার লেখা হয়েছে, অ্যাডেনিন আর গুয়ানিন।
আর পিরিমিডিন রূপে কি থাকে? সাইটোসিন আর থাইমিন। বেশ, আরেকটা পিরিমিডিন হয়, সেটা হচ্ছে ইউরাসিল। সেটা কোথায় থাকে? সেটা শুধু আরএনএতে থাকে। তাহলে এখানে বলছে ইউরাসিল ক্ষারক, তাহলে এটাই উত্তর হবে। কোনটি গঠনগত উপাদান নয় বলেছে, কিন্তু কোনটি গঠনগত উপাদান নয়। বেশ, আর তারপরে কি বলছে? থাইমিন ক্ষারক, সেটাও থাকে। ফসফরিক অ্যাসিড, সেটাও থাকে। তাহলে কি হবে? তাহলে এখানে উত্তর হবে ইউরাসিল ক্ষারক। পরের প্রশ্ন দেখব। তাহলে ইউরাসিল ক্ষারক কোথায় থাকে? আরএনএতে। আর আরএনএতে ডিঅক্সিরাইবোজের জায়গায় কি থাকে? রাইবোজ শর্করা। মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়? তাহলে কটি হবে? একটি। তাহলে এখানে উত্তর কি হবে? একটি। তাহলে একটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে একটি ক্রোমোজোম সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন দেখব। কোষচক্রে একটি বলেছিল তো, সদ্যসৃষ্ট প্রতিটি, হ্যাঁ। বেশ, কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। তাহলে কোষচক্রের, আমরা কোষচক্রকে ভাগ করতে পারি, বা এখানে আমি একবার লিখি যে একটা কোষ, সেই কোষটা পরিণত, আর সেই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করলো। তাহলে এখান থেকে এটা ইন্টারফেজ, আর এখান থেকে এটা মাইটোটিক ফেজ। তাহলে এটাকে কি বলছি? ইন্টারফেজ। ইন্টারফেজ, আর এটা মাইটোটিক ফেজ। এটা মাইটোটিক ফেজ। এবার ইন্টারফেজকে কি কি দশায় ভাগ করব? গ্রোথ 1, এস, আর গ্রোথ 2। আর মাইটোটিক ফেজকে, এটা মাইটোসিস মিওসিস দুটো ভাবে হয়। সেখানে প্রোফেজ থাকবে, মেটাফেজ থাকবে, অ্যানাফেজ থাকবে, টেলোফেজ থাকবে। যদিও মিওসিসে আলাদা করে আমরা মিওসিস 1, মিওসিস 2 করে ভাগ করে করবো। আপাতত আমরা মাইটোটিক ফেজ বলে, এটা মাইটোসিস না, মাইটোটিক মানে বিভাজনের ফেজ। তাহলে এই বিভাজনের ফেজে এই 4টে দশা থাকবে, আর ইন্টারফেজে এই 3টে দশা থাকবে। বেশ, এবার বলছে কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লিষ্ট হয়। ডিএনএ সংশ্লিষ্ট এখানে হয়, এস দশায় রেপ্লিকেশন ঘটে, অর্থাৎ ডিএনএ সংশ্লেষিত হয়। আর জি1-এ এখানে আরএনএ সংশ্লেষিত হতে পারে, এখানে আরএনএ সংশ্লেষিত হতে পারে, এখানে প্রোটিন তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হয়, এখানে কোষ অঙ্গাণুর গঠন হয়, এখানে কোষ অঙ্গাণুর গঠন হয়, এখানে হিস্টোন প্রোটিনের গঠন বলতে পারবো, আর এখানে সেন্ট্রোজোমের দ্বিতীয়করণ হয়। তো এই সব জিনিসগুলো এস দশায় হয়। এস দশা বা সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা। তাহলে কোষচক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, সেটা উত্তর কি হবে? উত্তর হচ্ছে এস দশা। তাহলে জি0 দশায় প্রোটিন আরএনএ, জি0 দশা বলছি, জি0 দশা মানে যেটা এদের বাইরে একটা দশা, যখন কোনো একটা কোষ আর কোষ বিভাজন করবে না, তখন কোথায় চলে যাবে? তখন জি0 দশায় চলে যাবে। তাহলে জি0 দশায় অবস্থান করা কোষ কি? যেমন আরবিসি, স্নায়ুকোষ। তাহলে এগুলো জি0 দশায় অবস্থান করা কোষ। বেশ, এরপরে জি1 দশায় প্রোটিন আরএনএ তৈরি হয়, এখানে প্রোটিন আরএনএ তৈরি হয়, লিখেই দিই, প্রোটিন আরএনএ এটা তৈরি হয়। এখানে শুধু বলি প্রোটিন। এখানে কিছু কোষ অঙ্গাণু, যেমন ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া, এগুলোর সৃষ্টি হয়। আর এখানে সেন্ট্রোজোমটা জি1-এ না, ও এস দশায়, এস দশায় সেন্ট্রোজোম। এখানে হিস্টোন প্রোটিন তৈরি হবে। জি2 দশায় এটিপি সংশ্লেষ হবে কোষ বিভাজনের জন্য, বিভিন্ন উৎসেচক তৈরি হবে, এখানে রেপ্লিকেশনের জন্য উৎসেচক তৈরি হবে। আর এই যে সেন্ট্রোজোম আর এইগুলো বাদ দিয়ে বাকি সব যে কোষ অঙ্গাণু, সেগুলো এখানে তৈরি হবে কোথায়? জি1 দশায়। তাহলে এইগুলো হচ্ছে এই দশাগুলোর বৈশিষ্ট্য। তাহলে এখানে কোন যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, যে ঘটনাটাকে কি বলবো? যে ঘটনাটাকে বলবো রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন কোথায় হয়? রেপ্লিকেশন হয় এস দশায়। আর যদি আমরা দেখি কোথায় গেল আরএনএ, আরএনএ সংশ্লেষ, এটাকে কি বলবো? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, তাহলে ট্রান্সক্রিপশন কোনটাকে বলছিলাম? এই আরএনএ তৈরিকে বলছিলাম ট্রান্সক্রিপশন। পরের প্রশ্ন দেখব। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই
আর ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে। তাহলে এখানে দেখছি দুটো প্রকার, এই একটা বড় একটা ছোট, তাই জন্য দুটো। এখানে তো একটা বড় একটা ছোট, তাহলে 2, তাহলে একে ক্রস করে দেবো, তাহলে কত 4। তাহলে এখানে গ্যামেট তৈরি হবে 4 ধরনের, তাহলে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। পরের প্রশ্ন দেখব, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া যায়। তাহলে কুঞ্চিত হলুদ, তাহলে আমরা যদি দেখি যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় যে ফিনোটাইপিক অনুপাতটা, সেখানে ফিনোটাইপগুলো কি কি হয়। প্রথমে দুটো ফিনোটাইপ তো পাওয়া যাবে একদম জনিত্রী জীবের মতো। তাহলে মেন্ডেল কি কি নিয়েছিল জনিত্রী জীব হিসাবে? নিয়েছিল বিশুদ্ধ হলুদ আর গোল। আর কি নিয়েছিল? বিশুদ্ধ, সবুজ আর কুঞ্চিত। তাহলে এই দুটো অনুপাত তো পাওয়া যাবেই। আর দুটো অনুপাত পাওয়া যাবে, যেটা হচ্ছে কি নতুন অনুপাত। এগুলো পেরেন্টাল অনুপাত পাওয়া যাবে, মানে এই পেরেন্টাল বৈশিষ্ট্য। আর দুটো নতুন বৈশিষ্ট্য পাওয়া যাবে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। একটা জায়গায় আমি বলে দিচ্ছি হলুদ, আর গোল হওয়ার কথা ছিল সেটা হয়ে যাচ্ছে কুঞ্চিত। আর একটা জায়গায় হলুদের জায়গায় নিলাম সবুজ, আর একটা প্রকট কুঞ্চিত না হয় সেটা হচ্ছে গোল। তাহলে এইগুলো হবে। তাহলে এটা 9 অনুপাত, এটা 3 অনুপাত, এটা 3 অনুপাত, আর এটা 1 অনুপাত। এবার জানতে চাইছি কি কোনটা কুঞ্চিত হলুদ। তাহলে কুঞ্চিত হলুদ কোনটা দেখছি? তাহলে এই যে এটা কুঞ্চিত হলুদ, এই যে হলুদ আর কুঞ্চিত লিখেছি, হলুদ কুঞ্চিত। তাহলে সেটা কত আছে? সেটা আছে 3 অনুপাত। তাহলে সেটা 3 অনুপাত। আর টোটাল কটা? 9 আর 3 12, 12 আর 3 15, একে 16। তাহলে কত হবে? 3/16। তাহলে এখানে উত্তর হবে 3/16 ভাগ। এবার এখানে যদি জানতে চাইতো হলুদ গোল কটা, যদি হলুদ গোল কটা তাহলে কি বলতাম? 9/16। যদি সবুজ গোল বলতো 3/16। আর যদি বলতো সবুজ কুঞ্চিত তাহলে বলতাম 1/16। এবার এখানে আমরা জিনোটাইপিক অনুপাতটা যদি দেখি, যে মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত কি? জিনোটাইপিক অনুপাতটা কি হবে? তাহলে জিনোটাইপিক অনুপাত হবে 1:2:2:4:1:2:1:2:1:1। তাহলে এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। পরের প্রশ্ন দেখব, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? তাহলে কি বলছে? অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে কি বলতে চাইছে? তাহলে অটোজোমে যদি না থাকে তাহলে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো আছে, তাহলে সেটা কি হবে? অটোজোম না হলে কি দ্বারা হবে? সেটা হবে সেক্স ক্রোমোজোম দ্বারা। তাহলে যদি দেখি রোলার জিপ, হ্যাঁ এটা অটোজোম দ্বারা। থ্যালাসেমিয়া অটোজোম, কানের যুক্ত লুকনি এটাও অটোজোম। তাহলে দেখতে পাচ্ছি এই হিমোফিলিয়া সেটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা এক্স ক্রোমোজোম। তাহলে এটাই তো জানতে চেয়েছে কোনটি নিয়ন্ত্রিত হয় না, জিজ্ঞাসা করছে কোনটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে হয় না যখন জানতে চাইছে, তাহলে কোনটা হয় না? হিমোফিলিয়া হয় না, কারণ হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রাম? আর আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে কি? আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে দুটো আলাদা আলাদা প্রজাতি। তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম হলে কটা প্রজাতি হবে? 1 নম্বর আর 2 নম্বর, দুটো প্রজাতির মধ্যে সংগ্রাম হবে। আর অন্ত হলে একই হতো, এখানে বলেছে আন্ত। তাহলে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম। এখানে মশার লার্ভা খাওয়ার জন্য সংগ্রাম টাকার মধ্যে গাপ্পি মাছেদের মধ্যে। তাহলে গাপ্পি মাছ নিজেদের মধ্যে সংগ্রাম, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক। তাহলে সেটা তো জানতে চাইনি, তাহলে এটা উত্তর হবে না। বেশ, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ আর পেঁচা। তাহলে সাপ আর পেঁচার মধ্যে সংগ্রাম, তাহলে এই একটা প্রজাতি সাপ আর এই একটা প্রজাতি পেঁচা। আর কি? ইঁদুর ধরে খাওয়ার জন্য। এটা ব্যাপার নয়, সংগ্রাম কাদের জন্য হয় সেটা দেখবো। তাহলে সাপ আর পেঁচার মধ্যে সংগ্রাম, তাহলে এটা দুটো। তাহলে এটা কি হয়ে যাবে? এটাই হয়ে যাবে উত্তর। এটা হচ্ছে কি আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখানে বাকি অপশন, তাহলে এখানে উত্তর কি হবে? 10-এর বি। এবার এখানে যদি দেখতাম বাঘেদের মধ্যে সংগ্রাম, নিজেদের মধ্যে সংগ্রাম করছে, অন্ত। একই স্থানে কাজ ছাগলদের মধ্যে সংগ্রাম, তাহলে কি? এটাও অন্ত। পরের প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি উপস্থিত ছিল, কোন গ্যাসটি উপস্থিত ছিল এখানকার মধ্যে? যদি দেখি হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন উপস্থিত ছিল। তারপরে কি? মিথেন উপস্থিত ছিল। অক্সিজেন উপস্থিত ছিল না।
আর NH3 এটা উপস্থিত ছিল। তার মানে এখানে হয়তো যে উপস্থিত ছিল না হবে, ছিল না তা হলো। তাহলে কোনটি ছিল না? অক্সিজেন ছিল না। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে অক্সিজেন। তাহলে অক্সিজেনটা ছিল না। তাহলে এখানে হাইড্রোজেন 1 অনুপাত, মিথেন 2 অনুপাত, অ্যামোনিয়া এটা 2 অনুপাত। তাহলে এইভাবে ছিল। বেশ, পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাহলে জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় কি? ক্লোরিনযুক্ত কীটনাশক। এগুলোকে কি বলে? অভঙ্গুর কীটনাশক। অভঙ্গুর। অভঙ্গুর। আর অভঙ্গুরগুলোকে বলা হয় অর্গানোক্লোরিন। অর্গানোক্লোরিন। তাহলে অর্গানোক্লোরিন যেসব কীটনাশক আছে সেগুলো সব অভঙ্গুর হয়। তাহলে সেরকম উদাহরণ কি? DDT আর BHC। তাহলে DDT কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর বেনজিন হেক্সাক্লোরাইড। তাহলে এগুলো কি? ক্লোরিনযুক্ত কীটনাশক, যেগুলো জীব বিবর্ধন ঘটায়। আর জীব বিবর্ধন ঘটায় আগে কি অনেকবার আলোচনা করেছি। পরের প্রশ্ন দেখব। আধুনিক ঘোড়ার খুর তার পূর্বপুরুষদের যে আঙুলের পরিবর্তন, এটাও অনেকবার করা হয়েছে। আধুনিক ঘোড়ার খুর পূর্বপুরুষদের যে আঙুল, বেশ, খুর। তাহলে কি হবে? এটা 3 নম্বর আঙুল। 3 নম্বর আঙুলটা কি হয়ে গেছে? খুর। পরের প্রশ্ন দেখব। ক্রায়ো সংরক্ষণে নমুনা যে তাপমাত্রায় সংরক্ষিত হয় তা হলো -196°C। অনেকবার হয়েছে এটা ক্রায়ো সংরক্ষণ। এখানে ভ্রূণ, কলা, কোষ, ডিম্বাণু, শুক্রাণু, জাইগোট ইত্যাদি সংরক্ষণ করা হয়। আর এখানে কি থাকে? তরল নাইট্রোজেন। তরল নাইট্রোজেন। পরের প্রশ্ন দেখব। এটা একটা ex-situ সংরক্ষণের উদাহরণ, ক্রায়ো সংরক্ষণ। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তাহলে নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস। এখানে অ্যাজাটাব্যাক্টার কিসে অংশগ্রহণ করে? অ্যাজাটাব্যাক্টার ফিক্সেশন, সংবন্ধন, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন। তারপরে কি রয়েছে? সিউডোমোনাস কি করে? ডিনাইট্রিফিকেশন। এটা কাজ করি। দুটোই কি হবে? সিউডোমোনাস আর থায়োবাসিলাস ডিনাইট্রিফিকেশন, দুটোই ডিনাইট্রিফিক্যান্স। তাহলে সেটা কি করে? ডিনাইট্রিফিকেশন। তাহলে কি বললাম? সিউডোমোনাস আর থায়োবাসিলাস দুটোই, থায়োবাসিলাস ডিনাইট্রিফিক্যান্স আর সিউডোমোনাস দুটোই কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এটা কি ঘটায়? ডিনাইট্রিফিকেশন। উত্তর কি হবে? যেহেতু বলেছে নাইট্রিফিকেশন, সেহেতু হচ্ছে নাইট্রোসোমোনাস। পরের প্রশ্ন। তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এবার শূন্যস্থান। ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকা মানে একটা প্রজাতি যদি 2n হয়, তাহলে নতুন প্রজাতিটাও 2n হবে। তাহলে এখানে 2n থেকে 2n হওয়া মানে কিন্তু এটা মাইটোসিস নয়, এটা আসলে 2n থেকে ফার্স্ট n হচ্ছে, আর একটা জীবে 2n থেকে n হচ্ছে, দিয়ে দুটো মিলে 2n হচ্ছে। এখানে যদি মাইটোসিস হতো তাহলে কিন্তু এটা 4n হয়ে যেত। তাই জন্য এইখানে ঘটে মিওসিস, এখানে মিওসিস। তাহলে কোষ বিভাজনে প্রজাতির সংখ্যা ধ্রুবক রাখার জন্য কোন কোষ বিভাজন দায়ী? সেটা হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন, যাকে কি বলে? হ্রাস বিভাজন, কারণ এই যে এখানে হ্রাস পাচ্ছে, হ্রাস বিভাজন। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রং খাড়া হয়। তাহলে কি হবে? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনালিন এর প্রভাবে বিপদকালে ত্বকের রং খাড়া হয়। এটাকে আপদকালীন, বিপদকালীন, সংকটকালীন হরমোন বলে। এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থির, হ্যাঁ, এইবার এখানে একটা প্রশ্ন যেটা আজকের হোমওয়ার্ক থাকবে, যেটা কমেন্টে অবশ্যই জানাবে। সেটা কি? যে অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কোন অংশ থেকে খরিত হয়? এটা কোথা থেকে খরিত হয় বলিনি, খরিত তো হয় অবশ্যই অ্যাড্রিনাল থেকে। এখানে আবার প্রশ্নটা কি? অ্যাড্রিনাল গ্রন্থির কোন অংশ থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়? পরের প্রশ্ন দেখব।
উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কি প্রকৃতির হয়? তাহলে উদ্ভিদের শস্য নিউক্লিয়াস, তাহলে উদ্ভিদের শস্য নিউক্লিয়াস হবে কি 3n। তাহলে আমরা যদি দেখি দেহকোষ, যে কোনো দেহকোষ একটা উদ্ভিদের, সেটা কি হবে 2n। যদি দেখি উদ্ভিদের রেণু, সেটা কি হবে, সেটা n। তারপর যদি দেখি ডিম্বাণু, সেটা n। এছাড়া আরও সহকারী কোষ যদি দেখি তাহলে n। আরেকটা উদ্ভিদের 2n হবে, সেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস এটা কত? এটাও হবে 2n। আর শস্য হবে 3n। এছাড়া ওই যে বললাম সহকারী কোষ, সহকারী কোষ এটাও কি হবে, এটা n। আর যদি দেখি প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ, তাহলে এটাও কি হবে, এটাও হবে n। তাহলে এখানে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে 3n। একই প্রজাতিভুক্ত কিন্তু ভিন্ন, জিনগতভাবে ভিন্ন। তাহলে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে আমরা কি বলবো, সংকরায়ন। তাহলে সংকরায়ন যখন হচ্ছে, ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে, তাই দুটো আলাদা আলাদা জীবের মধ্যে জিনগতভাবে তারা আলাদা, তাদের মধ্যে যৌন জনন ঘটছে, এই ঘটনাটা কি বলবো, সংকরায়ন। পরের প্রশ্ন দেখব, কোন অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি? অনেকবার আলোচনা হয়েছে। তাহলে সমবৃত্তীয় অঙ্গ মানে কি, অভিসারী। আর সমসমস্ত হলে কি হতো, অপসারী। প্রকৃতির বৃক্ষ হচ্ছে জলাভূমি, তাহলে জলাভূমি হচ্ছে প্রকৃতির বৃক্ষ। কারণ কি, প্রকৃতি যেরকম কি করে যে পরিবেশ থেকে দূষিত পদার্থগুলো জল দ্বারা বিশ্লিষ্ট হয়ে ভেঙে যায় দিয়ে এবং পরিবেশ থেকে অপসারিত হয়, মানে বৃক্ষ যেরকম অপসারিত করে, তো তারপরে এটা বললাম যেটা, যে জল দ্বারা যেরকম ভেঙে গিয়ে তাহলে অপসারিত হয়, মানে বৃক্ষ কী করছে, আমাদের দেহ থেকে দূষিত পদার্থগুলোকে দ্রবীভূত করছে, আর জলাভূমিও তাই করছে। পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে তা হচ্ছে সেরিবেলাম। হ্যাঁ, সেরিবেলাম বা এটাকে কি বলছি, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, তাহলে এ কি করে, মানব মস্তিষ্কের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। এই মানব মস্তিষ্কের সাথে আর কে থাকবে, আর হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ, তাহলে মানব মস্তিষ্কের সাথে অন্তঃকর্ণ একসাথে কাজ করে, দিয়ে কী করে, আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটা মানব মস্তিষ্কের অংশ নয়, এটা কানের অংশ, এটাও কি করে, এটাও আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এখানে দিতে হতো। পরের প্রশ্ন দেখব, ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়। হ্যাঁ, ড্রোন মৌমাছি তাহলে ড্রোন বলতে কি, ড্রোন বলতে পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি। আর পুরুষ মৌমাছি হয় কি, এন প্রকৃতির, হ্যাপ্লয়েড প্রকৃতির। আর অপুংজনী মানে কি, অপুংজনী মানে ডিম্বাণু থেকে, ডিম্বাণু সরাসরি কি হয়ে যাবে, ডিম্বাণুটা সরাসরি হয়ে যাবে অপত্যজীব, কি ছাড়া, নিষেক ছাড়া। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো অপুংজনী, বা এটাকে বলবো পার্থেনোজেনেসিস। তাহলে দেখতে পাচ্ছি ডিম্বাণু এন ছিল, আর অপত্যজীবও কি হয়ে গেল, এন। তাহলে পুরুষ মৌমাছি ওই জন্য এন, এটাকে কি বলে, তাহলে ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে এটা হবে কি, ঠিক বা সত্য। পরের প্রশ্ন, সিওপিডি হলো উন্নত প্রজাতির ভুট্টা। না, সিওপিডি এখানে উন্নত প্রজাতির ভুট্টা তো নয়, তাহলে সিওপিডি হচ্ছে একটা রোগ। তাহলে সেটা কার, এটা কোথায়, এটা ফুসফুসের রোগ, ফুসফুসের রোগ। এটা কিসের জন্য হয়, এটা ধূমপানের জন্য হয়, ধূমপানের জন্য। আর এটা কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা হচ্ছে সিওপিডির ফুল ফর্ম।
তাহলে এটা কিসের জন্য হচ্ছে? ধূমপানের জন্য। কোথায় রোগ? ফুসফুসে। তাহলে ওই জন্য এটা মিথ্যা। স্ত্রীর ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতে বলছে কিন্তু, আর ডিম্বাণু সবসময় হয় এন, ডিম্বাণুতে। তাহলে ডিম্বাণু কি হবে? এন। আর হ্যাপ্লয়েড যদি হবে সেখানে তো জোড়ায় জোড়ায় থাকবে না, এখানে বলছে এক জোড়া সেক্স ক্রোমোজোম। সেটা যেটা 2n হবে সেটা এক জোড়া থাকবে, তাহলে এন হলে কটি থাকবে? একটি থাকবে। তাহলে এটা কি বলছে? ভুল, তাহলে মিথ্যা। তাহলে স্ত্রীর ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তাহলে সেটা হচ্ছে কি? মিথ্যা। পরের প্রশ্ন দেখব। ডারউইনের মতে জীব জ্যামিতিক, এটা জীব তারপরে কমা হয়ে জীব, এটা স্পেস থাকা দরকার ছিল একটা। তাহলে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবিস্তার করে। হ্যাঁ, তাহলে জ্যামিতিক অনুপাতে, তাহলে ডারউইনের মতে কিন্তু জীব অবশ্যই জ্যামিতিক অনুপাতে বংশবিস্তার করে, মানে সংখ্যা ক্রমশই বাড়তে থাকে। ব্রঙ্কাইটিস হলো একটি কার্সিনোজেন, না কার্সিনোজেন হচ্ছে কি? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, তাহলে সেটা কার্সিনোজেন। আর ব্রঙ্কাইটিস তো একটা ফুসফুসের রোগ, তাহলে এটা কি? এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন দেখব, স্তম্ভ বিস্তম্ভ। তাহলে এবার প্রথমে কি বলছে? প্রেস বায়োপিয়া। তাহলে প্রেস বায়োপিয়া এখানে কোনটা হবে? এখানে হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। প্রেস বায়োপিয়া তাহলে কখন হচ্ছে? 40 বছরের পর, যেটাকে চার্লসে বলা হয়, সেটা প্রধানত নিকট দৃষ্টিটা ত্রুটিপূর্ণ হয়। যদিও এখানে উভয় দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়, বস্তুকে অস্পষ্ট দেখায়, কিন্তু নিকট দৃষ্টিটা এখানে বিশেষভাবে ত্রুটিপূর্ণ হবে। কিসের জন্য? লেন্সের স্থিতিস্থাপকতা কমে যাওয়ার জন্য। হট ডাইলিউট স্যুপ, এটা কে বলেছে? বিজ্ঞানী হ্যালডেন। ক্যান্সার সৃষ্টিকারী, এটা কি হবে? অঙ্কোজিন। সুন্দরবন কি হবে? এখানে সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্রসিং ওভার কি হবে? ক্রসিং ওভার কোথায় ঘটে? মিওসিস। তাহলে ক্রসিং ওভার মিওসিসের কোথায় ঘটে? মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশায়। তাহলে প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার সম্পন্ন হয়। অ্যাসিটাইল কোলিনকে এটা নিউরোট্রান্সমিটার, তাহলে কোথা থেকে হবে? সাইন্যাপটিক নব থেকে করিতে হবে, তাহলে এটা হবে ডি। তাহলে পরবর্তী প্রশ্ন দেখব। অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন, ভেগাস। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই অক্সিটোসিনটা একটা হরমোন, এটা একটা নিউরো হরমোন, হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। এটা লিখে দিই, এটা একটা নিউরো হরমোন, নিউরো হরমোন। এগুলো মসৃণ পেশির সংকোচন ঘটায়, জরায়ুর সংকোচন ঘটিয়ে বাচ্চা প্রসবে সাহায্য করে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বার্থ হরমোনও বলে, বার্থ হরমোন বা প্রসবকালীন হরমোন, প্রসবকালীন, প্রসবে সাহায্য করে, তো তাই জন্য এটা কি বলবো? প্রসবকালীন, প্রসবকালীন হরমোন। আর এই যে অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, ভেগাস, এগুলো সব কি? এগুলো সব স্নায়ু। অকিউলোমোটরটা এটা মোটর স্নায়ু বা আজ্ঞাবহ, আজ্ঞাবহ যে আজ্ঞাবহ বা আজ্ঞাবহ, তাহলে আজ্ঞাবহ বা কি বলতে পারি? বহির্বাহী, বহির্বাহী, মেনলি এটা বহির্বাহী বলা উচিত। ট্রাইজেমিনাল কি হবে? ট্রাইজেমিনাল মিশ্র। ভেগাস কি হবে? ভেগাস হচ্ছে মিশ্র। পরবর্তী প্রশ্ন দেখব। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে? তাহলে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর এই বিষুবরেখায় সজ্জিত থাকবে, সেটা কি হবে? সেটা হচ্ছে মেটাফেজ। শৈশব দশা যদি 1 থেকে 2 বছর হয়, তাহলে এখানে একটা ইস্টু হতো, তাহলে বয়ঃসন্ধি দশা কি হবে? 12 থেকে 19, কোথাও 18ও থাকতে পারে। তাহলে শৈশব দশা হচ্ছে 1 থেকে 2 বছর, বয়ঃসন্ধি হচ্ছে 12 থেকে 19 বছর। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? সুপ্রিম কমান্ডার কাকে বলবো আমরা? মাস্টার গ্ল্যান্ড কাকে বলবো? পিটুইটারি। আর সুপ্রিম কমান্ডার কাকে বলবো?
পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলছে? সমস্ত গ্রন্থির যে ক্ষরণ তাকে নিয়ন্ত্রণ করছে। আর সুপ্রিম কমান্ডার হাইপোথ্যালামাসকে বলছে, কারণ কি পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, এখান থেকে রিলিজিং হরমোনগুলো ক্ষরিত হয়। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর ফিনোটাইপিক অনুপাত লেখো। তাহলে কি বলছে? দ্বিতীয় অপত্যজনুর এক সংকর জনন। তাহলে এখানে কি বলছে? এক সংকর জনন আর দ্বিতীয় অপত্যজনুর কি অনুপাত? জিনোটাইপিক অনুপাত। তাহলে কি হবে? ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি স্মল টি। কত হবে? 1:2:1। হিউমেরাস ও স্ক্যাপুলা মধ্যবর্তী অস্থিসন্ধিটির প্রকার কিরূপ? তাহলে এটা কি প্রকারের অস্থিসন্ধি? বল ও সকেট। বল ও সকেট। পরের প্রশ্ন দেখব, নিচে চারটি বিষয়ের মধ্যে তাহলে এসপিএম বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ, তাহলে সব কি? বায়ু দূষণ। পরের প্রশ্ন, এটা বলার ছিল না কিছু, তারপর কি? একটি বহিরাগত প্রজাতির নাম লেখো। তাহলে একটি বহিরাগত প্রজাতির নাম পার্থেনিয়াম। এটা একাধিক উত্তর অবশ্যই হতে পারে। তাহলে তেলাপিয়া হতে পারে, তারপর ল্যান্টেনা ক্যামেরা হতে পারে, কচুরিপানা হতে পারে। তাহলে এই ছিল আজকের 41টা প্রশ্ন।